পারছি না এই পোশাকটা পরে কিছুতেই থাকতে পারছি না। আমার নীতি কর্তব্যবোধগুলো আমাকে দেখে হা হা করে হাসছে। হাত করিতে আজ আমি নিজেই বন্দি। এখন আমি কি করব বলতে পারেন? ডায়েরি করবেন, তারপর শয়তানটাকে গিয়ে গ্রেফতার করবেন। আপনাকে ঠিক চিনতে পারলাম না, আপনি কে বলুন তো? কোথায় যেন আপনাকে দেখেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। সেদিন তো আপনার সঙ্গে ওই রাস্তার মোড়েই দেখা হলো, তাই না? শুধু রাস্তাতে নয় শুভঙ্কর, একটিবার ভালো করে দেখো তো আমাকে চিনতে পারো কিনা। দেখো ভালো করে কে আপনি? 25 বছর আগে সিনিয়র নার্স বসুন্ধরাকে তোমার মনে পড়ছে না শুভঙ্কর? আজ থেকে 25 বছর আগে আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে ভর্তি হই, তখন ওই হাসপাতালে এই বসুন্ধরা ছিল। আশেপাশে হাসপাতালে তখন অনেক বাচ্চা চুরি যাচ্ছিল, আর সেই রাত্রি আমার বাচ্চাটাও চুরি যায়। কাকিমা, তাই তো এতগুলো বছর পর তোমার সামনে আমি অপরাধীর হাতটা বাড়িয়ে দিয়েছি। আমাকে তুমি গ্রেফতার করো শুভঙ্কর, আমাকে তুমি গ্রেফতার করো। কারণ সেদিন ওই দিদির শিশু সন্তানকে আমি যে চুরি করেছিলাম। এতদিন পর আপনি কথাটা স্বীকার করছে? চুরি করে তুলে দিয়েছিলাম। সেদিন এই শুভঙ্কর সান্যাল আপনার হাতে পায়ে ধরে বলেছিল, বলুন ম্যাডাম বলুন, একবার চোখের জল বন্যা হয়েছে আসবে আপনার দিকে। কিন্তু কেন এই কাজ করেছিলে? এর জন্য তুমি কত টাকা পেয়েছিলে? 1 টাকাও নয় গো, 1 টাকাও নয়। আমি যে মনে প্রাণে ভালোবেসেছিলাম শয়তান রজত সামন্তকে, তার কাছে ছোট্ট একটা সংসার চেয়েছিলাম, সেটা একটুখানি সিঁদুর চেয়েছিলাম। বসুন্ধরা তাইনি আমার ভালোবাসার ভক্তকে লাথি মেরে ফেলে দিয়েছিল অন্ধকারে নরকে। তাই তো দিদির সন্তানটাকে চুরি করার আগে আমি অনেক বাচ্চা চুরি করেছি। তারপর আমি যখন শেষ চুরিটা করতে যাই, তখন জানতে পারি আমার গর্ভে সন্তান এসেছে। আমি রজতের কাছে গেলাম, কি বললাম, রজত তুমি আমাকে স্বীকৃতি দাও, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমার সেদিনটাতে একটু সিঁদুর দাও। তাই রে আমার কোনো কথা না শুনে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল অন্ধকারে নরকে। সবই বুঝলাম কাকিমা, আপনার বাচ্চা যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে পাখি কে? বলবো তোকে, সব বলবো বাবা, তার আগে তুই পাখিকে বাঁচাও। কেন, কি হয়েছে পাখির? কি হয়েছে পাখি? কাকিমা কি হয়েছে? পাখি কিডন্যাপ হয়েছে। কারা করেছে কিডন্যাপ? ওই সত্যপ্রিয় সামন্ত। মানে রজত সামন্ত পার্টনার? পাখিকে যে তোমার দাদা সত্যপ্রিয় সান্যাল আর রজত সামন্তই কিডন্যাপ করেছে, এ ব্যাপারে তুমি নিশ্চিত? নিশ্চয়ই। হাজি পাখির সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু রজত আমার মাথায় মেরে অজ্ঞান করে দিয়ে পাখিকে দিয়ে চলে গেছে। আমার জ্ঞান ফেরার পর আমি সোজা এখানে চলে এসেছি। পাখিকে তুমি বাঁচাও শুভঙ্কর, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। শুভঙ্কর, আমি তোমার কাছে জোর হাত করে বলছি, যেমন করে পারো পাখিকে উদ্ধার করে নিয়ে এসো। তুমি দেরি করো না, যাও। তুমি চুপ করে আছো কেন? যাও, পাখিকে উদ্ধার করে নিয়ে এসো। কি হলো? এ আপনার কি রূপ দেখছে স্যার? শুভঙ্করটা, তুমি না বলেছিলে আমাদের 4 হাত তুমি এক করে দেবে? তাহলে কেন তুমি চুপ করে আছো? কিছু করো। কারণ আমার কিছুই করার নেই। সত্যপ্রিয় রজত সামন্তের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। কেন পারবে না?
এ আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশের যেমন ঠিক রূপ হওয়া উচিত, প্রতীক্ষা Shut up! হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি অশোক স্তম্ভ পড়া দেশ পড়লে দেশকে ভালোবাসা যায় না। তাদের থাকতে হয় মনুষ্যত্ব। প্রতীক্ষা ওর সাবধান, মুখ সামলে কথা বলো। তা কত টাকায় বিক্রি হলেন স্যার? আপনি আমাকে চোর মারলেন স্যার? হ্যাঁ, মারলাম। এরপর তুমি যদি এখান থেকে না চলে যাও, তোমাকে আরো মেরে তোমার নামে মানহানির মামলা দিয়ে লক আপে ঢুকিয়ে দেব। উপকার না করতে পারলেও অপকার কিন্তু আপনারা করতে পারে। তা আমি জানি, চোখের সামনে সেই রূপটা তো আমরা দেখতে পেলাম। যাবার সময় বলে যাচ্ছি অফিসার, পাখির যদি কোনো ক্ষতি হয় এই প্রতীক্ষা করবে না, সব কটা কি জ্যান্ত জীবনে পোড়াবে। এইবার আমরা কি করব? আমরা লকআপে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাব? যেখানে 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 খুশি যান কাকিমা, দয়া করে আমার মাথাটা আর চেবাবেন না কাকিমা। চুপ, একদম চুপ। দয়া করে আমাকে মাসিমা কিংবা কাকিমা বলে ডাকবেন না অফিসার। কাকিমা আমি কোনো ঘুষখোর চেতনাহীন পুলিশ অফিসারে মাসিমা কিংবা কাকিমা হতে চাই না। আপনি কি বলছেন কাকিমা? ঠিকই বলছি, তবে যাওয়ার সময় শুধু একটা কথাই বলে যাচ্ছে অফিসার, পাখির যদি কিছু হয়ে যায় তাহলে মানুষ আপনাকে কি করবে তা আমি জানি না, কিন্তু ভগবান কিন্তু আপনাকে ছাড়বে না। তখন সেই ভগবানের নামে আপনি যত খুশি মানহানির মামলা করতে পারেন অফিসার, যত খুশি মানহানির মামলা। কাজটা বোধহয় ভালো করলেন না শুভঙ্কর। সেদিন হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা মানবতা দেখেছিলাম, আজ ওসি হাবিলদারের মধ্যে, ওসি শুভঙ্করের মধ্যে তার লেশ মাত্র দেখতে পেলাম না। এসেছিলাম তোমার কাছে আমি ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু আজ তোমার চরিত্র দেখে একটা কথা বলে যাই, স্বয়ং ঈশ্বর তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু এই বসুন্ধরা তোমাকে ক্ষমা করবে না। তাই একটা অপরাধী, আমি ঠিক কথাই, একটা অপরাধী হয়ে আর একটা অপরাধীর কাছে আমি নিজেকে সারেন্ডার করতে পারলাম না। চলে শুভঙ্কর। আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন, তাই সেই বোনের দিবি দিয়ে হলেন তো আপনি ঘুষ খেয়েছেন কি? পারবো না মহাদেব বাবু, পারবো না। কারণ ওই বোনের জন্যেই যে আজ আমাকে চুপ করে থাকতে হচ্ছে মহাদেব বাবু। মানে ওই সত্যপ্রিয়া রজত সামন্ত আমার ছোট বোন পিঙ্কিটাকে আটকে রেখেছে। ওরা বলেছে আমি যদি এখান থেকে 7 দিনের মধ্যে ট্রান্সফার নিয়ে না চলে যাই, ওরা আমার বোন পিঙ্কিকে খুন করবে। মানে পাখির সাথে পিঙ্কি এখন বিপদের মধ্যে আছে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো আমি আপনাকে বলছি, 7 দিনের মধ্যে এখান থেকে আমি চলে গেলেও ওদেরকে কিন্তু আমি ছাড়বো না। বেআইনি ভাবে চাকরি ছেড়ে আসবো ওদের খুন করতে। আপনি সকল গ্রামবাসীকে তৈরি করুন, সময় আসছে, কুরুক্ষেত্রের যুদ্ধের বেশি দেরি নেই। সময় আসছে, সময় আসছে, সময় আসছে। না খাবো না বললাম তো, তোমাদের পাপের হাতে তৈরি হয় অমানবিকতার খাবার, আমার গলা দিয়ে নামবে না। কিন্তু এইভাবে না খেলে তোমার শরীর খারাপ করবে যে, আর শরীর খারাপ করলে লড়াই করবে কি করে? যেইভাবে প্রীতলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছিল, ঠিক সেইভাবেই আমি লড়াই করব। কিন্তু তার জন্য তো শক্তি চাই। আপনি কি বলতে চাইছেন আমাদের মতো সহজ সরল মেয়েদের শক্তি নেই? আপনার ধারণা ভুল। কবি সুকান্তের ভাষায় আমরা একটা দেশলাই কাঠি, মুখে আমাদের নিষ্পিস করছে বারুদ, যখন দাপ করে জ্বলে
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো তোমাদের এই পাপের যদুগৃহ। পারবে আমা পারবে, তাহলে সব থেকে খুশি হব আমি। নিয়তির নিষ্ঠুর পড়ে আছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু কিন্তু এই পোড়া পেটের টানে ওই সত্যপ্রিয় বাবু রজতের কাছে পড়ে আছি। এখানে যে হয়তো পেটটা ভরছে, কিন্তু মনটা সাই দেয় না। তাহলে এখানে পড়ে আছেন কেন? এখান থেকে তো পালিয়ে যেতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যেতে পারতাম, কিন্তু পারিনি এই মুন্নির কথা ভেবে। মুন্নির কথা ভেবে? হ্যাঁ, মুন্নির জন্য। আজ থেকে 20 বছর আগেকার কথা। সত্যপ্রিয় রজতের তখন বিদেশে বাচ্চা পেঁচানো ব্যবসা রমরমিয়ে চলছে। হঠাৎ একদিন সত্যপ্রিয় মুন্নিকে আমার কাছে নিয়ে এসে বলল বিদেশে বাজারে বিক্রি করার জন্য। মুন্নি তখন খুব কাঁদছিল, সদ্যও তখন বন্যার জলে হারিয়ে গেছে আমার মেয়ে বউ। মুন্নিকে দেখে মনে হলো এই তো আমার হারিয়ে যাওয়া মেয়ে। সত্যপ্রিয় বাবুকে বললাম মুন্নিকে আমার হাতে তুলে দিই, ওকে মানুষ করব। সত্যবাবু দিল ঠিক, কিন্তু একটা শর্ত চাপিয়ে দিল। মুন্নি বড় হলে নাকি ওকে পাপের ব্যবসায় নামাতে হবে। মুন্নির যখন 18 বছর বয়স, সত্যপ্রিয় তখন ওকে জোর করে এই ধান্দায় নামায়। না রে মা না, মুন্নি প্রথমে রাজি হয়নি, ওকে জোর করে মেরে মেরে রাজি করে না। কিন্তু আমি চলে গেলে ওর ওপর অত্যাচার বাড়তো, তাই অন্ধ গলির বন্দি পাখিকে মুক্তি না করে আমি কেমন করে যাই রে মা। না হয় বুঝলাম আপনি মায়া পড়ে এখানে থেকে গেছেন, কিন্তু মুন্নি তো এখান থেকে পালিয়ে যেতে পারতো। কিন্তু পালাই নয়, প্রতীক্ষার জন্য। প্রতীক্ষার জন্য? আরে মা, মুন্নি এতদিন ধরে মনে মনে প্রতীক্ষা কি ভালোবেসে। না রে মা না, মুন্নি এ কথা কোনোদিন মুখ ফুটে প্রতীক্ষাকে বলেনি, কিন্তু এতদিন ধরে ওকে কোলে পিঠে মানুষ করেছি, তাই ওর মুখ দেখলে বুঝতে পারি রে মা। কিন্তু প্রতীক্ষা তো আমাকে। জানি প্রতীক্ষা তোকে ভালোবাসে, এ কথা জানার পর থেকে মুন্নির চোখে মুখে হাসি থাকলেও সবার আড়ালে চোখের জল যে ওর বাড়ি দাঁড়ায় বইয়েই চলেছে মা। এসব কি কথা আপনি শোনালেন আমাকে? খেয়ে নাও। বললাম তো খাবো না আমি। আরে যাও, এখান থেকে চলে যাও। ঠিকানা প্রতীক্ষা জানতো না, আমি তাকে জানিয়েছি, সে এলো বলে। আর এসে যাকে যাকে তুমি খাওনি, তাহলে প্রতীক্ষা কষ্ট পাবে, আর প্রতীক্ষা কষ্ট হলে তুমিও যে কষ্ট পাবে মা। না, আমি কষ্ট পাবো না। কেন কষ্ট পাবো? আমি কেন কষ্ট পাবো? কেন এতদিন ধরে এত বড় সত্যিটাকে সে আমার কাছ থেকে লুকিয়ে রাখলো? এই তার ভালোবাসা। হ্যাঁ বলো, এই তার ভালোবাসা। ভালোবাসি আমি যে তোমার প্রাণের চেয়েও ভালোবাসি। প্রাণের চেয়েও ভালোবাসি আমি যে তোমার। আমার হৃদয় জুড়ে ছিলে তুমি, আপন বলিতে শুধু তোমাকে ডাকি। আমার হৃদয় বসে আছো তুমি, আপন বলিতে শুধু তোমাকে জানি। সবুজ মনে স্বপ্ন আমি যে তোমার, আমি যে তোমার প্রাণের চেয়েও ভালোবাসি। আমি যে তোমার, আমি যে তোমার। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব তোমার সাজানো নাটক। পাখি পাখি জানো পাখি, আমার প্রাণের থেকে আমি যে তোমাকে বেশি ভালোবাসি। জানো পাখি জানো, তোমাকে নিয়ে আমি একটা সুখের ঘর বাঁধতে চেয়েছি। আমি সুখের ঘর বাঁধতে চেয়েছি, কিন্তু বালিয়াড়িতে যে ঘর বাঁধা যায় না প্রতীক্ষা, বানের টানে ভেঙে যায় সেই ঘর, এক টুকরো খড়কুটোর মতো ভেঙে যায়। আরে
তো সবাই পারে, কিন্তু জুটতে পারে কজন? তাই সন্দেহ মন থেকে দূর করে তোমরা গড়ে তোলো একটা নতুন স্বপ্ন, নতুন স্বপ্ন, নতুন স্বপ্ন। তবু আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। পাখি, পাখি, তোমাকে বিশ্বাস করো পাখি, বিশ্বাস করো। আমি জানতাম না আমার দাদা যে অত খারাপ অন্ধকার জগতের মানুষ। না, নাকি আমার কাছে ধরা পড়ে গিয়ে তুমি সাফাই গাইছো? না পাখি না, প্রতীক্ষা কোনো সাফাই গাইছে না। ও সত্যি জানতো না যে ওর দাদাই আসল নাটির গুরু। হ্যাঁ ঠিকই তো, এই কথা তো তুমি বলবে, কারণ পাখি, কারণ তুমি তো ওকে ভালোবাসো, তাই না? আমি প্রতীক্ষাকে ভালোবাসি। প্রতীক্ষার মতো ছেলেকে যে দেখবে সেই তো ভালোবাসবে। কিন্তু পাখি, প্রতীক্ষাকে তো শুধু আমি ভালোবাসি না, তুমিও তো ওকে ভালোবাসো। মানে কেন পাখি, কেন সে অবিশ্বাস করে দূরে সরিয়ে দিতে চাইছো? কেন বল, কেন? পাখি বলতে পারো আমি এখন কি করব? একদিকে দাদার প্রবঞ্চনা আর অন্যদিকে তোমার ভালোবাসা। প্রতীক্ষা, হ্যাঁ গো পাখি, হ্যাঁ। প্রতীক্ষা, বিশ্বাস করি না আমি, এরপরেও বিশ্বাস করি না, কিছুতেই না, কিছুতেই না। পাখি, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করি না। তোমরা আমার কাছে সাফাই গাইছো। আমি তোমাদের একটা কথা বিশ্বাস করি না। কোনো সাফাই গাইছে না। আমি তোকে হাত জোড় করে বলছি বোন, তুই প্রতীক্ষাকে বিশ্বাস কর। তুই প্রতীক্ষাকে শোন মুন্নি, শোন, চল আমরা পালাই। ওই মেয়েটাকে তুলে এনেছি, বিনিময়ে ওরা তোকে মুক্তি দিয়েছে, তাই আমরা চলে যাব, অন্য কোথাও চলে যাব। জীবন এতটা স্বার্থপর, আমাকে তুই ভাবলি কি করে রে জীবন? কি করে তুই আমাকে এতটা স্বার্থপর ভাবলি? আমি আমার এই বোনকে এই অন্ধ গলিতে আমি রেখে যাব না রে জীবন, না। আমার মতন আমার এই বোনকে এই অন্ধ গলিতে আমি কিছুতেই বন্দি হতে দেব না। কারণ এই অন্ধ গলিতে কত নরক যন্ত্রণা সেটা আমি ভালো করে জানি। তাই তো আমি চাই না আমার বোনও এই নরক যন্ত্রণা সহ্য। আমি পারতাম রে বোন, পারতাম, আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি পারবো না রে, আমি পারবো না। যদি যেতে হয় তাহলে আমরা সবাই চলে যাব। মুন্নি, বেশ বেশ, আমার কথা শোনো। আমার মনে হয় জীবন তোমায় ভালোবাসে মুন্নি। হ্যাঁ, তাই আমার কথা শোনো। জোর করবেন না ম্যাডাম, জোর করবেন না। খসে মেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত করা যায় না। সারাটা জীবন শালা গুন্ডামি করে আজকে এসেছি শান্তি খুঁজতে। আরে দৌড় শালা, দৌড় শালা। আমাদের মতো জীবন গুন্ডাদের কখনো ভালোবাসা থাকতে পারে না, ভালোবাসা পেতে পারে না। মুন্নি, এই মুন্নি, আমি তোর ভালো চাই রে মুন্নি। তাই তো তোদের তিনজনকে এখান থেকে মুক্তি করে দিয়ে আমি চলে যাব আমার সেই পুরনো ধান্দায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ভালোবাসা চুরি করে এখন পালানো হচ্ছে? পালাতে তো তুমি কিছুতেই পারবে না। মন চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শেষে শেষেও তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া
মানুষের মতো মানুষ হয়ে গেছে দেখো। মানুষ হবে না কেন? কার্বন মানুষ করলো সেটা আগে দেখো। হ্যাঁ, আরে ছাড়ো ছাড়ো সব, এখন ভুল বোঝাবুঝির পালা শেষ করে নাও, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি শত্রু নিধনে। বেশ, আমি আমার দাদার সঙ্গে একবার দেখা করতে চাই, শেষবারের মতো তাকে একবার চেষ্টা করে দেখবো অসৎ পথ থেকে তাকে ফিরিয়ে আনতে পারি কি না। আমি তোকে 12 ঘন্টা সময় দিলাম, আর এই 12 ঘন্টার মধ্যে তুমি সত্যপ্রিয়কে ভালো করে এনে ওই রজত সামন্তকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, আর তা যদি না পারো তোমাদের প্রতিটা সামিল হয়ে ওই শয়তানদের চিতা সাজিয়ে আমি নিজের হাতে বহু আগুনে করবই করবো। কাচ্চার বসে মতো ঘুমাচ্ছে, একটা কাজের বেলায় নেই। না পারলি বসুন্ধরাকে খুন করতে, না পারলি ওই বিডি অফিস থেকে ফাইলগুলো চুরি করে আনতে। রাজদা, রাতের অন্ধকারে বিডি অফিস তন্ন তন্ন করে খুঁজেছি, ফাইলগুলো কোথাও পাইনি। ওরে কাগজের ফাইলের ফাঁকা হয় না রে যে সেগুলো উড়ে যাবে। আমার মনে হয় আমার আগে ওখানে কেউ গিয়েছিল। ও দুর্যোগের পর দুর্যোগ, এইভাবে আমার ভেঙে পড়লে চলবে না, কারণ রজত নাম আমার। আচ্ছা ঠিক আছে, তুই যা, প্রয়োজন পড়লে তোকে আমি আবার ডাকবো। ঠিক আছে রাজদা, তবে একটা কথা, গায়ের লোকে নানান কথা বলছে, একটু সাবধানে থেকো, নিজেকে খেয়াল রাখো যেন সাবধানের মতো তোমার ঘটি উল্টে না যায়। সূর্য, ঠিক কথাই বলছি রাজদা, তোমার ঘটি উল্টে গেলে তুমি আর কিন্তু আমাদের পাবে না, কারণ আমরা হলাম সিয়ানা পাবলিক। সূর্য, পাল্লা ভারী যেদিক সেই দিকে উঠি। সূর্য, আজ তোমার যাবে না, তাই পথ ছাড়া কাউকেই চিনি না। যখন তোমার ঘটি উল্টাবে বলবো এটাই হওয়া উচিত ছিল। ও বেঈমান, সব শালা বেঈমান। ঠিক আছে, আগে আমার কাজ কমপ্লিট করে তারপর আমি সবকটাকে কেটে কুচি কুচি করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? জাল মাথা তোল মাথা থেকে ব্যতি পরীক্ষার্থে। দেখি সত্য তুই? না মানে আমি বলছিলাম কি, পাখি কিডন্যাপ হওয়ার আগেই না ফাইলগুলো অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আরে দাদা শালা কান টানলেই মাথা হাতে, বাড়ির লোকগুলো তুলে নিয়ে আসবো, ফাইল আপনি চলে আসবে। খুব ভালো কথা, কিন্তু অপারেশনটা শুরু করবি কবে? দেরি করা কিন্তু মোটেই উচিত হচ্ছে না। কি আর দেরি করবে রে রজত সামন্ত? অতীত বর্তমান ভবিষ্যৎ অলরেডি 12টা বেজে গেছে। ভাই তুই এখানে? দাদা তোকে এইখান থেকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা। ক্যান্সারে আক্রান্ত রুগীকে তো ফেরানো যায় না ভাই। চিকিৎসা তো করানো যায়। কি লাভ, সে শালা তো মরবেই। দাদা তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আজকে দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, খোঁড়া চলতে পারে, তাহলে কেন দাদা তুই মূল্যবোধে ক্যান্সারে ভুগবি? রজত বল। আরে আমার ভাই যে আমারে জ্ঞান দেয় রে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, নিহাত তোর ভাই, অন্য কেউ হলে তখন। দাদা তুই আমার কথা শোন দাদা, তুই ফিরে আয়, তুই ধরা দে। আমি বলছি তোর সব সমস্যার সমাধান আমি বলছি আমি করে দেবো। হেরে যেতে বলছিস? কিন্তু কেমন করে আমি হারবো বলতো ভাই?
ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা ছোটবেলার কথা থাকবে কেমন করে রে ভাই? তখন তো তুই খুব ছোট, কিন্তু আমার সব মনে আছে। বাবা আমাকে সব বলতো জানিস। শ্বশুর বাড়ি থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসা শুরু করেছিল। ওই 2000 টাকা হলো 20 লাখ থেকে হলো 20 লাখ। দাদা, তার চারিদিকে মানুষেরা হিংসা করতে লাগলো জানিস। সত্য ওই চাচার্য ইন্টারন্যাশনাল ফার্ম আমার বাবার তৈরি করার স্বপ্ন জানিস। তখন আমাদের বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না রে। অভাব যদি নাই থাকবেই তাহলে তুই এই রাস্তায় এলি কেন? আমি আসিনি জানি রজত, আমি আসিনি। আমাকে জোর করে থালা আনা হয়েছে। আমরা এই মাটি থেকে বড় লোক হলাম জানিস। ওই ছোড়ে বাচ্চা মানুষগুলো শালা হিংসা করতে লাগলো। মানুষগুলো চাইতো আমি শালা ছেঁড়া প্যান্ট পরে ঘুরি। সেই দিন শালা আমার মাথা গেল গরম হয়ে। দাদা, চোখের সামনে আমার মায়ের শরীরে হাত দিচ্ছে ওই শিল্পপতি। দাদা, দেখার পর আমার মাটা বিষ খেয়ে আত্মহত্যা করলো। আর যাওয়ার সময় বললো এই ভাইটাকে মানুষ করতে। দাদা, তখন আমার বয়স মাত্র 14 বছর। হাতে আমি তুলে নিলাম কাতারি, টুপিয়ে খুন করলাম ওই শিল্পপতিকে। বাবা, আর এক হাতে কাতারি আর অন্য হাতে আমি তোকে নিয়ে সেই যে আমি দৌড়ে যাচ্ছি ভাই, দৌড়েই যাচ্ছি। সেদিনও আমি থামিনি। আর তোকে ফিরে আসতে হবে দাদা, তোকে ফিরে আসতে হবে ওই জগৎ থেকে। সেই দিন থেকে শালা আমি এই ধান্দাতে এলাম। নিজের মতো করে আমি এগিয়ে যাচ্ছি। সামনে যে থালা বাধা দিতে আসবে তাকে আমি কেটে ফেলে দেবো রে ভাই, দাদা। যা পাড়ার ওই ছেলেগুলোর কাছে যা, যারা অকারণে বাবার কাছে টাকা নিয়ে আমাদের সৎ পথে বাঁচার রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। যা সেই সমস্ত নেতাগুলোর কাছে যা, যারা বিধানসভায় বসবো বলে আমার বাবার টাকাগুলো নয়ছয় করেছিল। যা সেই সমস্ত বাঙালিগুলোর কাছে যা, যারা ঈশ্বর পারাবরিতে এই বাংলাকে ধ্বংস করছে। তারা ফিরলে আমিও ফিরবো রে ভাই। দাদা, পাগল করিস না ভাই, পাগল করিস না। যাই খান থেকে। বেশ দাদা, বেশ, আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে দাদা আমি বলে যাচ্ছি, তোর বিরুদ্ধে আদালতে আমি সব তথ্য তুলে ধরতে কিন্তু দাদা আমি বাধ্যতা করে দেব। আমি বাধ্য থাকবো। সত্য তোর ভাই যে চলে গেল রে। আমি তোকে চলে যেতেই বললাম। কিন্তু ও যদি সব কথা বলে দেয় তখন কি হবে? ওকে তুই একটু বোঝা রজত। ওটা আমার ভাই নয় রে, ওটা আমার ছেলের মতো। ছোট থেকে ওকে আমি মানুষ করেছি জানিস। ও যা লাগে টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগে সব আমি দেবো। ওকে তুই একটু ভালো করে বোঝা গেলে ভালো, না হলে তুই ওকে মেলে যা। তুই কি বলছিস? প্রতিজ্ঞা তোর ভাই কালে কেউতে দেখেছে, কালে কেউতে মাঝে নিজের ছায়াকেই ছবল মারে। আমি চাই কালে কেউতে ভাই হোক, বাপ হোক আর বন্ধুই হোক, কাউকে আমি ছাড়ি না। তুই আমার সাথে বেঈমানি করে তোকেও আমি মেলে দেবো। রজত নাম আমার। তুই যদি সাপ হোস আমি তাহলে সাপুরে। একটা কথা মনে রাখিস, আমার জন্যই তুই আজ এখানে পৌঁছেছিস, আর আমার জন্যই তুই আজ এই কথাগুলো বলতে পারছিস। রজত, তোকে আমি 24 ঘন্টা সময় দিয়ে বলছি, আমার ওই ভাইটাকে তুই মেলে দে রজত। আমার ভাইটাকে তুই বলে দে। আমার কতদিন
আমার এই চোখ দিয়ে থালা জল পড়েনি জানিস। আমি ওর ডেড বডিটাকে দিয়ে না একটু করে কাঁদতে চাই রতন। তুই আমাকে কাঁদা রতন, তুই আমাকে কাঁদা। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন আজ রাতেই গোডাউনের শর্ট সার্কিট করে আমি আগুন লাগিয়ে দেব। তবে শুধু তোর ভাই নই রে, গোটা শত্রুপক্ষটাই একেবারে পুড়ে বেগুন পোড়া হয়ে যাবে। তা আমি জানি, তা ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার? বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের কথা মতো দিনের পর দিন রাতের পর রাত তোমাদের বিছানায় গেলাম, অথচ তোমাদের যা দেবার কথা ছিল কিছুই তো পেলাম না। তা তোমাকে কি দেবার কথা ছিল মা? রজত বলেছিল ওর পুরো সম্পত্তিটাই নাকি আমাকে দেবে, আর তাছাড়া পুরো না দিক হাফ তো আমি নেবই। অত বেশি লোভ করলো না, বলে গেছে রাজেদ খান না। তার মানে কি রজত বাবু, আমার পাওনাটা দেবেন নাকি মুখ খুলবো? অমন কথা বলে দেখো, আমার আছে মান সম্মান, মুখটা বন্ধ রেখো। বলে গেছে আমির খান। ভালোই ভালোই বলছে আজকের মধ্যে আমার সমস্ত পাওনা চাই, না হলে কিন্তু রজত বলে দেরি না করে বার করো থুলি, বলে গেছে অমলেট পুলি। আচ্ছা বুঝেছি, এটা একটা হলো নতুন চাল। তবে আমিও বলছি মনে রেখো, আমার সাথে নো মজা কি। আমি হাই রেটের মাল ফেলা করে মাখতে, তারপরে নতুন চাল। রজত টিপে ধর তো। আর পারলাম না ডার্লিং, আর আমি নিজেকে চড়াতে পারলাম না। আরে শালা কই বাজে, আরে শালা তো সহজে মরে না রে। তো ছবিটা মাইরি ব্যাপক এতেতে। ছবি মানে? এই তুই যখন পিঙ্কিকে খুন করছিলি না, তার ছবি। এই ক্যামেরা মোবাইলগুলো কোন থালা বার করতে বলতো, যখন তখন যার তার ছবি তোলা যায়। ডিলিট কর, ডিলিট কর, ওরে মুছে ফেল, ছবি মুছে ফেল। পাগল নাকি? এত কষ্ট করে ছবিটা আমি তুললাম এইভাবে মুছে ফেলার জন্য? সত্য। তুই কিছুদিনের জন্য গা ঢাকাতে, আর আমিও কিছুদিনের জন্য। হ্যাঁ, তবে তার আগে আর একটা কাজ আমাকে করতে হবে, বুঝলি? ওই শুভঙ্কর সান্যালকে জানাতে হবে ওর গুণের এই বুঝি খবরটা। হ্যাঁ, আমি কি সত্য। যাও আমায় দেখো না, কেন যে ছবি তুলে দি মনে রেখো না। সত্য, সত্য কি তাহলে আমার সঙ্গে বেইমানি করতে পারে? পারে, নিশ্চয়ই পারে। তাহলে তাহলে এখন আমার উপায়, রজত নাম আমার, তাই কালে লাগে, কাল রাতের ছবি নয়, সত্যকেও আমি পৃথিবী থেকে ডিলিট করে দেব। তাই সত্য প্রিয়, তোর গলায় মালা রজত, এবারে শুরু কর তোর আসল খেলা। এই সেই মুন্নি। আর এই অন্ধগলির বন্দি পাখি হলো এই মুন্নি। পাঁচুদা অনেক আশা নিয়ে এসেছে মা, তোমরা ওকে আপন করে নেবে না? বলো না বাবা, তোমরা মুন্নিকে আপন করে নেবে না? হ্যাঁ, আমার মা আছে, আমার বাবা আছে। হ্যাঁ সত্যি? আরে ও ভগবান বাবা,
না বন্যা, এখনো যে অনেক কিছু দেখার বাকি আছে। যা, আগে মা বাবার কাছে যা। যা না, মা বাবা তোমরা আমাকে আপন করে নেবে না? নাও না। আয় আয় মা, আমার বুকের একটা দিক খালি আছে। আয় মা, আজ 20 বছর ধরে তোর মুখে মা ডাকার অপেক্ষায়। আয় মা, মা গো মা, মা, মা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সুনামের তাণ্ডবের সঙ্গে যে শাখাগুলো দিক বদল হয়ে গেছিল, অন্যদিকে ভূমিকম্পের সেই শাখাগুলো আবার মূল স্রোতে ফিরে এসেছে। মুন্নি মামা, ওরে মা, 20 বছর ধরে তোর মুখে বাবা ডাক শোনার জন্য অপেক্ষা করছি। আয় মা, একবারে বাবা বলে আমার বুকে আয় মা। শুভঙ্কর বাবুর সঙ্গে হাতে হাত মিলিয়ে সত্যপ্রিয় বাবু রজতকে নরকে পাঠাবার ব্যবস্থা করি রে। মুন্নি, মুন্নি, নরক থেকে উদ্ধার করে তোর মা বাবার কাছে দিয়ে গেলাম। তুই ভালো থাকিস মা। হ্যাঁ হ্যাঁ থাকিস, হ্যাঁ ভালো থাকবে, ভালো থাকবে। আমার সংসার যে সুখের স্বর্গের দ্বার। ঈশ্বর, আমি খুশি, আমি খুব খুশি। কিন্তু আমি খুশি নই। ওই সর্বশক্তিমান ঈশ্বর সবার জন্য খুশি রাখলেও আমার জন্য শুধু রেখেছে কান্না, কান্না, কান্না। প্রতিবাদের কান্না, প্রতিরোধের কান্না, প্রতিশোধের কান্না। সম্পর্কে তার পাল্লাটা মনের দিকে ভারী হলেও আমার দিকে হালকা পলকা শুধু যখন ইচ্ছা ছিঁড়ে যেতে পারে। মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি, আপনি মুন্নির বাবা। মিসেস পার্বতী দেবী, আপনি মুন্নির মা। কিন্তু আমার এই অসহায় মাটা থাকলে আমার যে বাবা নেই, আর বাবা ছাড়া বাকির পরিচয়টা যে একটা কলঙ্ক। কি করে খুশি হব আমি? তোর কোনো জন্ম পরিচয় নেই? ওরে, তোর বাবা রাজা সামন্ত তোকে অস্বীকার করলে পরেও আমি তো তোকে অস্বীকার করি না। তুই যে আমার ভালোবাসার ফসল। তোর বাবা রাজা সামন্ত আমার মাথায় কলঙ্কের কালি মাখিয়ে দিলেও আমি যে তোকে অস্বীকার করতে পারবো না। তাই বলছি,
প্লিজ ওকে তাই ক্ষমা না মা, না, কখনোই না মা। এটা কম্পিউটার যুগ। এই যুগের ছেলে মেয়েরা বাবাদের অত সহজে ক্ষমা করে না। এই যুগের মায়েরা বাবাদের ক্ষমা করলেও ছেলে মেয়েরা কখনোই ক্ষমা করে না। কারণ এই পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা মানুষেরই একটা বাবার পরিচয় হয়। আমার সেটা হয়েছে, তাই তুমি ক্ষমা করলে ওই রজত সামন্তকে আমি কিছুতেই ক্ষমা করব না। তুই পাগলামি করিস না মা, তুই পাগলামি করিস না। ওরে হাজার হোক ও তো তোর জন্মদাতা বাবা। So what? তাতে কি হয়েছে? হ্যাঁ, বলেছো রজতের মূল শয়তানকে ক্ষমা করা মানে তো পৃথিবীটাকে ধ্বংসের বুকে ঠেলে দেওয়া পাখি। শুভঙ্কদা, ষড়যন্ত্রের কাঠ করায় দাঁড়িয়ে আছে তোমার বাবা, আর কালো কোট পরে বিচার করা শোনো তুমি। করো করো বিচার, দাও দণ্ড, মুছিয়ে দাও তোমার মায়ের কলঙ্ক। কিন্তু একবার সেই কলঙ্ক মেয়েদের গায়ে লাগে, পৃথিবীর কোনো মেয়ে কি সেই কলঙ্ক মুছতে পারে? পারে না, পারে না। তা হয়তো পারে না, কিন্তু এই কম্পিউটার যুগে ছেলে মেয়েরাও কিন্তু এত সহজে হেরে যায় না। তাই আমি বদলা নিতে চাই, বদলা। পাখি, হ্যাঁ হ্যাঁ, শুভঙ্কর দা, তুমি আজ নতুন করে এই কথাগুলো বলছো কেন এখানে এসে? পাখি, ওরা আমার বোন পিঙ্কিকে মেরে দিয়েছে। ওই শুভঙ্কর দা, কি বলছো তুমি? তাই তো আমার আর কোনো বাধা নেই, আমি সব বাধা পেরিয়ে এসেছি। সত্যমেব জয়তে মন্ত্র নিয়ে আমি বলছি, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। কারণ সূর্য রাহুকে গ্রাস করেছে, তাই সূর্যের তেজ আজ ম্লান। শুভঙ্কর দা, সূর্য রাহুকে গ্রাস করলেও রাহুর ক্ষমতা নেই সূর্যকে হজম করার। তাই আমি প্রতিবাদ করব। তোমরা এগিয়ে এসো, আমি দাঁড়াবো অস্ত্র হাতে সৃষ্টির মঞ্চে। ওই রাজু সামন্তকে শেষ করতে আমরা একটু একটু করে দাঁড়িয়ে দেবো। সৃষ্টির মঞ্চে আমি দাঁড়িয়ে। দাও দাও মা, দাও সেই শক্তি তুমি আমাকে দাও, যে এই শক্তি দিয়ে বারংবার পরাস্ত করেছিল অসুরদেরকে, সম্পূর্ণ শিশুকে বধ করেছিল মা কালী রূপে, রক্তবীজের সমস্ত রক্তবিন্দু পান করে রক্তবীজের বংশকে ধ্বংস করেছিলে। তেমনি করে ওই রাজু সামন্তকে ধ্বংস করতে আজ থেকে আমি সাজবো। পালাবো, কারণ আমার যে এবার পালাবার সময় হয়ে গেছে। ওই শালা রজত আমার থেকে সাংঘাতিক, তাই ওটাকে আমি নিজে হাতে মেরে ফেলতেও পারবো না, আবার ওকে ছেলে দিতেও পারবো। তাহলে কে মারবে রজতকে? আমি মারবো ওই রজতকে, কারণ ও আমাকে পৃথিবী থেকে তো সরাতেই চেয়েছিল। সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে। আরে আমি কে? সবই তো তোমার কপাল। তাই তো ঠিক সময় কালো অ্যাম্বাসাডারটা ওখানে পৌঁছেছিল। দেখ, এই তোমাকে কেন বাঁচিয়ে রেখেছিলাম জানো? না, কেন? প্রতিশোধ নেবার। প্রতিশোধ? হ্যাঁ, রজত তোমার কাছ থেকে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছে, তোমাকে খুন করার চেষ্টা করেছে, পিঙ্কিকেও। হ্যাঁ, এই দেখো না, দেখো ছবিগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে এই সেই রজত তোমার পিঙ্কিকে কেমন ভাবে খুন করেছে। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না ওই রজতকে, আমি কিছুতেই ছাড়বো না। আমিও তো তাই চাই। এই নাও পিস্তল। না, এটা থাক। তুমি বলুন তো, এটা রাখো। এটা তোমার পেটে গুঁজা ছিল, এটা তুমি ওর পেটে গুঁজে ফেরত দিও। তবে আমি যখন বলবো তখন তেমন। হ্যাঁ, সত্যবাবু রজত আসছে। হ্যাঁ, অপূর্ব তুমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকো। অপূর্ব কেসটা তুমি বলো। না, ঠিক আছে। সত্য রজত,
হ্যাঁ রে ভাই এলাম, তোকে একটা কথা জানাতে এলাম জানিস, একটা সিদ্ধান্ত আমি নিজেই নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? মানে বলছিলাম যে তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, আমারও তেমনি একটা অতীত ইতিহাস আছে, তাই সিদ্ধান্তটা আমি নিয়েই ফেললাম রে। আরে সিদ্ধান্তটা কি সেটা তো বলবি। জানিস ছোটবেলায় বাবা মা মারা যাবার পর একমাত্র কাকা কাকিমা ছাড়া আমার কেউ ছিল না রে। ওদের কাছে আমি মানুষ হয়েছি। আমার কাকা আমাকে কলেজ থেকে একটু লেখাপড়া শিখেছে, আর সেই কলেজ রাজনীতি করতে করতেই পঞ্চায়েত হবার বাসনাটা আমার মনে জাগলো। আমি হলাম পঞ্চায়েত প্রধান, হলাম, অনেক টাকা কামালাম, কিন্তু আর আমার ভালো লাগছে না রে সত্য, আর আমার ভালো লাগছে। কেন কেন ভালো লাগছে না? কেন কেন তোর জন্য। তুই নাকি সূর্যকে বলেছিস আমাদের ছেড়ে তুই চলে যাবি। থালামিটা থালা ঠিক বলে দিয়েতে। ওরে বন্ধু, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি তো তোকে বন্ধু ভাবি রে। তুই আমাকে ছেড়ে যাস না ভাই, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি জোরহাত করে বলছি তুই আমাকে ছেড়ে যাস না। কি রে তোর চোখে জল? হ্যাঁ রে, হ্যাঁ রে, হ্যাঁ। আমি জীবনে বড় একা লাগছে, রাজ, একা লাগছে। আমি পিঙ্কিকে মেরে ফেলেছি, কত বাচ্চা চুরি করে আমি বিদেশে পাচার করেছি, ওই চন্দ্রনাথ বাবুর মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। আর এত পাপ আমি যার সইতে পারছি না রে, এত পাপ আমি আর রজত বাবু, বুঝলে পাচু, আজ যদি আমি কাঁদি তাহলে কেউ বিশ্বাস করবে না যে আমার কষ্ট হচ্ছে। আমি যদি ভালো হতে চাই, এই সমাজ আমাকে ভালো হতে দেবে না, কিছুতেই দেবে না। এই রজত, তুই সত্যি কাঁদতি না নাটক করতিস বলতো? দেখেছো পাচু, সত্যপ্রিয় পর্যন্ত আমাকে ভুল বুঝছে। বেশ, তুই আমাদের ছেড়ে যাচ্ছিস যা, তবে আমাকে মুক্তি দিয়ে যা। আমি বিষ খেয়ে চলে যা আমার সামনে থেকে। এছাড়া যে আমার যে কোনো রাস্তা নেই রে। চলে যা তোরা সবাই আমার কাছ থেকে চলে যা। এই বন্ধু কাঁদে, তুই একটু বোঝা না। আত্মহত্যা করা মানে তো মুক্তি পাওয়া নয়। না, মোটেই না, আত্মহত্যা করা মানে মুক্তি নয়। এই রজত, তুই কি করতে যাচ্ছিস? এই বন্ধু কাঁদে, একটু ভালো করে বোঝা, একটু বোঝা। বেশ, আমি সবার কথাই রাখলাম, কিন্তু তুই জানিস পাচু, তুই জানিস সত্য আমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছে রে। হ্যাঁ ঠিকই বলেছিস, আত্মহত্যা করা মহাপাপ। ও বারবার বলছে আমি পালিয়ে যাব। কোথায় পালাবে বলেছে? আর আমরাও বুঝিনি। আরে বাবা, ওই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে পালাবার তাহলে আছে রে পাচু। থাক, চুপ কর। এখন ধরা পড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিস? পাচু, তুমি এক কাজ করো তো, এবার থেকে পিস্তলটা তুমি কেড়ে নেবে, কারণ পিস্তলটা কাছে থাকলে ও হয়তো নিজেই সুইসাইড করতে পারে। বন্ধু, ধরা পড়লে একসঙ্গে ধরা পড়বো। পাচু, পিস্তল। হ্যাঁ, ঠিক করেছ পাচু। এবার আপনার শান্তি হয়েছে তো? আমি কথা দিচ্ছি আপনার বন্ধু আর আত্মহত্যা করবে না। তা কি করে হয়? আত্মহত্যা তোকে করতেই হবে। আগামীকাল সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন হবে, কুখ্যাত দুষ্কৃতী সত্যপ্রিয় রায় নিজের গুলিতে নিজেই সুইসাইড করেছে। তুই আমার ভাই, বন্ধু। আমি কারো বন্ধু নয়, আমি তোর শত্রু। আমি ছাত্র হয়ে যাবো। আমায় তুই ছেড়ে দে ভাই। কেন বিশ্বাস করিস আমাকে? জানিস না আমি বিশ্বাসের রাস্তা দিয়ে হাঁটি না। অবিশ্বাসের ছুরিগুলো আমার হাত পায়ে নিষ্পিস করছে। এখন আমার রক্ত টকবক করছে। রক্ত চাই, সত্যপ্রিয়, তোর রক্ত
চাই তোর রক্তে আমি আমার হাত রাঙাবো। সত্য বুঝলি সত্য, আজ তোকে দেখে আমার একটা ভীষণ গান মনে পড়ছে জানিস। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाओ कहाँ। जीना यहाँ मरना यहाँ सुना इसके सिवा छोड़ो। একদম কথা বলবি না, ওই কিছু দেখিসনি, কিছুই শুনিসনি। ওই যদি আমার কথা বলে দিস তাহলে আমি তোকে মায়ের ভোগে পাঠিয়ে দেব রে। এভাবে একটার পর একটা সাক্ষীকে আমি আমার জীবন থেকে আউট করে দেব। অর্থের সিঁড়িবে একটা একটা করে আমি ওপরে উঠব, অনেক উপরে। রজত নাম আমার। আমি হলাম রাবণ, কংস, দাউদ ইব্রাহিমের ককটেল মাল, মাথায় নতুন চাল, খেলা শুরু করবো কাল, করবো আমি কানা। মরেছে মরেছে, একজনা মরেছে। জয় মা, জয় মা। এ শালা তো মরার কথা ছিল না, তবু শালা মরেছে। আর মরবেই না আবার কেন? সমুদ্রের নোনা জল যদি মিষ্টি হতে পারে, এ শালা তো মরতেই পারে। আমি শয়তানের জ্বালানোর আনটানো হয়ে বলছি, যে মানুষ শক্তি সম্পত্তি করে লোককে ফিসতে বুঝিজ করে, লালসার ছেঁড়া কথাই শুয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে, পরাধীনতার কোটে তাকে পড়তেই হবে। যাও সত্যপ্রিয় যাও, ভগীরথ যেমন গঙ্গাকে পথ দেখিয়েছিল, বেঈমানেও তোমাকে পথ দেখাবে। সত্যপ্রিয়, এই পৃথিবীতে হাজার হাজার মানুষকে তুমি যন্ত্রণা দিয়েছ, আজ নরকে গিয়ে একা একা নরক যন্ত্রণা তুমি ভোগ করো।
হোটেল রেনবো। আরে বাবা, এই হোটেল রেনবোতে আমি অনেক দিন পর এলাম। এই যৌবনের খেলার সঙ্গে সঙ্গে হোটেল রেনবোতে চলবে আরো অনেক কিছু খেলা। কিরে বলছু, ঠিক বলছি না? হ্যাঁ, সব রেডি। আপনি বললে অনুষ্ঠান শুরু করতে পারি। বাস, অনুষ্ঠান শুরু করে দে। শুরু হচ্ছে হোটেল রেনবো আফগানিস্তান থেকে আসা সুন্দরী মেয়েদের ডান্স প্রোগ্রাম। আরে বাজু, আমি তো ভাবতাম বিশ্বের সব সুন্দরী বোধহয় এই ভারতবর্ষের বুকে আছে। এখন দেখছি আফগানিস্তানেও খুব সেরা সেরা মেয়ে আছে রে। শোন পাচু, যেমন করে হোক ওই মেয়ে দুটোকে কিন্তু আমার চাই। কিন্তু এখন তো আপনার অনেক কাজ। আরে বাবা, কাজ বাদ দে, আগে তো মেয়ে দুটোকে আমার বেডরুমে নিয়ে যেতে হবে নাকি? তুই তো জানি রজত নাম আমার। লাই 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 লাই, কোনো কথা শুনবো না আমি। আমার টাকা চাই, নইলে আমি পুলিশকে ফোন করবো। হ্যাঁ। আরে বাবা, তোমরা ঝগড়া করছো কেন সেটাই তো বুঝতে পারছি না। বলুন, আপনি বলুন, ও দুবাই থেকে এত দূর কেন এসেছি? টাকা কামাতে দৌড়াচ্ছি। আর সেখানেও, আরে সেখানেও যদি ধার বাকি হয় তো আমাদের চলবে কেমন করে? আরে ম্যানেজার বাবুর সঙ্গে 20,000 টাকা এগ্রিমেন্ট হলো, এখন মাত্র দিল 5,000 টাকা, আর বলছে বাকিটা পরে দিব। আরে ঠিক আছে ঠিক আছে, বলছিলাম টাকাটা যদি আমি দিই। 20,000 টাকা আপনি দিবেন? 20,000 টাকা? রজতের নাম আমার, তোমরা হয়তো জানো না, এই নিশিগঞ্জ ব্লকের সমস্ত টাকাটাই আমি আত্মসাৎ করি। এমনকি যে সমস্ত মেয়েরা পেটের দায়ে আমার কাছে কাজ করতে আসে তাদেরকে আমি বোম্বের পতিতালয়ে চালান করে দিই।
राजी আছি আপনার কথাতে हाँ लेकिन আমার স্বামী ও যদি রাজি না হয় আরে বাবা ও যদি রাজি না হয় তাহলে ওকে হটিয়ে দাও। হটিয়ে দাও মানে পৃথিবী থেকে আউট করে দাও। মানে খুন করতে হবে তাই তো বলছি। কে করবে খুন? আপনি? তাহলে তো হয়েছে। আরে পাচু তুই তো আমাকে চিনিস, এরা তো আমাকে চেনে না। রে ছোকরা, কান খুলে শুনে রাখো একটা কথা, আমি কিন্তু ডেঞ্জারাস মাল। আমি আমার এই নিজের হাতে শুভঙ্করের বনে পিঙ্কিকে খতম করে দিয়েছি। টাটকা তাজা রক্ত এখন আমার হাতের মধ্যে লেগে আছে। তাই তো বলছিলাম, তুমি আমার কথা মতো যাবে নাকি অন্য রাস্তা ধরতে হবে? আরে আমি তো রাজি আছি বাবা। হ্যাঁ শুধু শুধু দিবাসার সাথে দেখা বন্ধ করো রাজা সামন্ত। পাখি? হ্যাঁ আমি তো সমস্ত কথাগুলো রেকর্ড করে দিয়েছি। এই সালা রাজা সামন্ত, অপূর্ব অহংকার বন্ধ কর। এই সততার চক্র বহে তুই ফেঁসে গেছিস। আমাকে ওই সত্যপ্রিয় বাবু বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র তোকে খুন করার জন্যে। অপূর্ব, অপূর্ব তুই এসব কি কথা বলছিস? এই অন্ধকার জগৎ থেকে আমার পিঙ্কি যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি আমি আর করতে চাই না, আর তাই তো তোকে সিংহদের খাঁচায় ছেড়ে দিয়ে গেলাম। দিন না স্যার, দিন না। আমার পিঙ্কিটাকে যেভাবে শাস্তি পেয়েছিল এই জানোয়ারটাকে আপনি শাস্তি দিন, তাহলে আমার পিঙ্কির আত্মা শান্তি পাবে স্যার। ওকে ওকে ওঠো। আমি থানায় যাচ্ছি আত্মসমর্পণ করতে, আর থানার লকআপে বসে আমি যেন তোর মৃত্যু সংবাদটা খুব তাড়াতাড়ি পাই, খুব তাড়াতাড়ি। অপূর্ব কিরে কিরে জানোয়ার, কি ভাবছিস? হ্যাঁ দেখ, তাকিয়ে দেখ, তোর চারিদিকটা একদম ফাঁকা। তাই ভালোই তুই স্যালেন্ডার কর, তো সমস্ত কথা আমি রেকর্ডিং করে রেখেছি। ভাবছে আবার কার কি করে সর্বনাশ করা যায়। পাঁচু এই চুপ! এই পাঁচু এতদিন আপনাদের চাকর ছিল, আর সে মনুষ্যত্বর চাকর। তাই ধর্ম বাঁচাতে, বিবেক বাঁচাতে, চেতনা বাঁচাতে আমি যে কটা দিন বাঁচবো, পাপের প্রায়শ্চিত্ত করতে ওই জেলখানা লকআপে গিয়ে বাঁচবো। আমি থানায় চললাম স্যার, আমি থানায় চললাম। আমি রজত সামন্ত, আমি কোনোদিন কারো কাছে হারিনি, আজও হারব না। দেখ রজত সামন্ত, সেই অহংকার, সেই তেজ, সেই ধ্বংসের জালবোনা। বসুন্ধরা, রজত সামন্ত, ভালো করে চেয়ে দেখ, আমাকে চিনতে পারিস কি না? আরে এই হচ্ছে তোর মেয়ে। এখনো বলছি তুই আইনের কাছে ধরা দে। না, আমি কখনোই ধরা দেব না। তোমার মেয়েকে বলো আমাকে ছেড়ে দিতে, তা না হলে আমি তোমার ভবলীলা একেবারে সঙ্গ করে দেব। রজত সামন্ত, দেখ এখন ভালোই ছেড়ে দে। না নয় হে, আমার রাস্তা ক্লিয়ার করে দে। কি কোথায় যাবি রে, কোথায় যাবি? সত্য তুই এখনো বেঁচে আছিস? আরে বেঁচে আছে কি রে, একদম টাটকা আছি, টাটকা। রজত তুই এত বোকা, তুই আমারই পিস্তল থেকে আমাকে গুলি করছিস, অথচ দেখলি না পিস্তলটা আসল না। মানে পিস্তলটা আসল ছিল না? না, এই নিন স্যার, আমাদের এই ফাইলটা পড়লেই আপনি জানতে পারবেন আমরা দুজন কত বড় অপরাধী। ওকে ওকে। দাদা তুই? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, তোর সেই দিনের সেই কথাগুলো আমার অন্ধ বিবেকের দরজাটা খুলে দিয়েছিল দাদা। তাই তো আমি প্রতিবন্ধী শাস্তে জীবন সত্তার কাছে আমি সত্যি প্রতিবন্ধী হয়ে গেছিলাম। আপনি? বাবু নয়, বলো দাদা। জীবনে প্রথম আমি একটাই দাদার মতো কাজ করলাম জানো পাখি। দাদা, আমি জীবনে এই একটা কাজ করে গেলাম, কিন্তু
কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আমার এই ভাইটাকে তুমি দেখো পাখি। দাদা, দেখ রজত, দেখ সত্য তার ভুল বুঝতে পেরে আইনের কাছে সারেন্ডার করলো। তোকে তোকে এখনো বলছি তুই আইনের কাছে সারেন্ডার কর। কি হলো, কথা শুনতে পাচ্ছিস? রজতের নাম আমার, এত সহজ আমি ধরা দেব না। আমাকে কেউ ধরতে পারবে না। সত্যপুরে ফুটপাতের মাল ফুটপাতেই থাক, আমি এখান থেকে পালিয়ে যাব। পালাবি? মানুষকে তো এ জীবনে পাপের প্রায়শ্চিত্ত এ জীবনেই করতে হয়। তাই তো আমি থানায় যাচ্ছি আত্মসমর্পণ করতে। আমি রাস্তা খেলতে যাচ্ছি। আপনারা পারলে আমায় ক্ষমা করবেন। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু, থ্যাংক ইউ। রজত, আমি থানায় যাচ্ছি খোতা দিয়ে গোবিন্দভোগ তালের ভাত খেতে। তুই আমার পেছনে পেছনে আয়। টাটা, বাই বাই। এখনো ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হাত তোল, তোল বলছি, হাত তোল বলছি। বসুন্ধরা, এখনো বলছি আমাকে ছেড়ে দে, নাহলে গুলি করে তোর মাকে আমি শেষ করে দেব। তুই এখনো স্যালেন্ডার করে দে। মুন্নি, না না রে রজত, না, আর তোকে আমি কিছুতেই সময় দেব না। যা তুই এবার মায়ের ভোগে যা। রজত, মুন্নি, মুন্নি, এটা তুমি কি করলে বুঝি? কি করলে? আরে আইনের চোখে তুমিও তো অপরাধী হয়ে গেলে। ও যে আমাদের জীবন থেকে অনেক সময় নষ্ট করেছে, তাই তো আর আমি সময় দিলাম না। তাই তো ও সারা জীবনের মতো ওকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দিলাম। পাখি ছেড়ে দিন স্যার মুন্নিকে। ও কোনো অপরাধ করেনি স্যার। দেখুন স্যার, দেখুন, একটু ভাবনা চিন্তা করুন। মুন্নি, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। আমাকে যে ওই শঙ্কর বাবুর সঙ্গে যেতে আমি তোকে কোথাও যেতে দেবো না রে মুন্নি। আমি যে তোকে কোথাও যেতে দেবো না রে মুন্নি। মা, ওই দেখো মা, ওই দেখো বসুন্ধরা মা, বসুন্ধরা মা আবার 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 কেমন আগের মতো পাগল হয়ে গেছে। মা, 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 বাবা, তোমরা বসুন্ধরা মাকে আমাদের বাড়িতে নিয়ে যেও। মুন্নি, এই পাখিকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তোমার হাতে দিয়ে গেলাম, তোমার হাতে দিয়ে গেলাম। জীবন যদি পারিস আমার বাবা মাকে দেখিস। দেখবো রে মুন্নি, আরে অন্ধকালের বন্দি মুন্নি। তোর হাতে সিঁদুর পরার জন্য অপেক্ষায় থাকবে রে, অপেক্ষায় থাকবে রে জীবন, অপেক্ষায় থাকবে। মুন্নি, মুন্নি, আমি
নমস্কার। আমাদের যাত্রাপালা এখানেই শেষ। শুভরাত্রি, ভালো থাকবেন।